হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। অন্য দিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে, জানলার পর্দা সরানোর আর সাহস করে উঠতে পারলাম না। তারপরেও প্রত্যেকদিন সকালের তো একটা অভ্যেস, জানলা না খুললে বাইরের প্রকৃতি না দেখতে পারলে যেন দিনটাই শুরু হয় না। রোদ্দুরটা উঠেছে, হাওয়া প্রচন্ড আছে, ওই জন্যই ঠান্ডা যেটুকু না যা তার থেকে আরো বেশি অনুভব হচ্ছে। শীতের সময় ঠান্ডা হাওয়া জাপানের আবহাওয়ার একটা নর্মাল বিষয়, যেটা ভীষণ বিরক্তিকর। গত ২ দিন মতো হয়ে গেল ওই যে রাম মন্দির থেকে ফিরেছিলাম, আমি না তেমন কোনো রান্নাবান্না খুব একটা করিনি। একদিন লাউ বানিয়েছিলাম শোল মাছ দিয়ে, সেই যা। তারপর একদম ওই সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতই খাওয়া হচ্ছিল। আসলে ওই যে মিহির যে জ্বর এসেছিল, তাই মিহিকে রেখে আমি তেমন কোনো কাজের দিকে আর যেতেই পারিনি। আসলে যেতে পারিনি বলা ভুল, আমি নিজেই যেতে চাইনি। ছোট মানুষ তো, ওকে ছেড়ে তাই মায়ের হৃদয় চায়নি দূরে কোথাও থাকতে। সবসময় কোলের মধ্যে বুকের মধ্যে জাপটে রেখেছিলাম। আর ছোট শিশুদের দেখবেন জ্বর হলে ওরা শুধু মাকেই খোঁজে। তবে মিহি এখন ভালো আছে। ইনফ্লুয়েঞ্জা আর করোনা দুটোরই চেক আপ ওকে ডক্টর করিয়েছিলেন, তেমন কোনো সমস্যা হয়নি। নর্মাল বেসিক যে ঠান্ডাগুলো লাগে বাচ্চাদের, সেটাই হয়েছিল। আজকে যেহেতু সুস্থ আছে তাই ভাবলাম অনেক দিন পরে আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করা যায়। এমনিতেও ওর পাপা আজকে একটু দেরিতেই অফিস থেকে ফিরবে, বিশেষ এক দরকারে আটকে পড়েছে। এখন বাজে ওই বেলা প্রায় ১:৩০ মতো। আমি আজকে একটুখানি বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি তো কখনোই চালটাকে আলাদা করে সিদ্ধ করি না, ওই রাইস কুকারে সব কিছু একসঙ্গে বসিয়ে দিই। ৩.৫ কৌটা মতো বাসমতি চাল নিয়েছি আমি। প্রথমে ভালো মতো ধুয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জল দিলাম, দিলাম একটু সাদা তেল, গোটা গরম মশলা আর একটু নুন। তার সাথে দিলাম বেশ কিছুটা ঠান্ডা দুধ। দুধ দিলে এই চালের ফ্লেভারটা আরো বেশি রিচ হবে। সবকিছু ভালো মতো আমি মিশিয়ে দিয়ে এখন ওটাকে চাপিয়ে দেব। এই ফাঁকে ফ্রিজ থেকে একটা গোটা মুরগি বের করেছি। এই মুরগিটা না একদম ফ্রেশ মুরগি, গতকালকের আগের দিন কাঞ্চন এনে দিয়েছিল। আজকে পর্যন্তই ডেট রয়েছে, তাই ভাবলাম আজই রান্নাটা করে নেই। অন্য সময় চিকেন বিরিয়ানি করলে আমি একটু বড় বড় পিস করি, তবে সেক্ষেত্রে দেখি খুব একটা ভেতরে মশলা যায় না। সিদ্ধ তো হয়ে যায়, তবে ভেতরের দিকটা একটু সাদা সাদা থাকে, তাই আজকে পরিমাণের থেকে মাংসগুলোকে একটু ছোটই বানালাম। ওইদিকে আবার পেঁয়াজ কুচি আলু সবই আমি সুন্দর মতো কেটে সাইডে সরিয়ে রেখেছিলাম। এরপর মুরগিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর যখন জলটা ঝরে এলো, এর মধ্যে এখন আমি ম্যারিনেশনের জন্য বেশ কিছু উপকরণ অ্যাড করব। সবার আগে কুচি করা পেঁয়াজ দিলাম, দিলাম নুন, অল্প একটু চিনি দিলাম, হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে ঝাল লঙ্কার গুঁড়োর সাথে একদম সামান্য জিরের গুঁড়ো। তারপর দিলাম বাড়িতে বানানো গরম মশলা, সাদা তেল। সাদা তেলটা একটু কম পড়ে গিয়েছিল, তাই বাড়িতে সর্ষের তেল ছিল সেটা দিয়েছি। তবে সর্ষের তেল দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। এইবার দেব জায়ফল আর এলাচ গুঁড়ো। শুকনো খোলায় গুঁড়ো করে নিয়ে আমি ওগুলোকে স্টোর করে রাখি, মাঝে মাঝে বিরিয়ানি পোলাওতে ব্যবহার করি। সেই সাথে দিলাম বিরিয়ানির রেডিমেড মশলা, এইটা বেসিক্যালি বম্বে বিরিয়ানি মশলা। এরপর দিলাম আদা রসুন পেস্ট। আর এই বিরিয়ানির মাংস যেটা ছাড়া ম্যারিনেট একেবারেই অসম্ভব, সেটা হলো টক দই। তো টক দই আমি এখানে বেশ খানিকটা, বলা যায় ভরপুর মাত্রায় দিচ্ছি। জাস্ট এই টক দইটা দিয়ে আমি একটা হাতে গ্লাভস পরে নেব, প্লাস্টিকের গ্লাভস। সেটা পরে সুন্দর মতো নাইসলি এগুলোকে ম্যাসাজ করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। বিরিয়ানি সে তো কতভাবেই রান্না করা যায়, কিন্তু বাড়িতে যখন আমরা শুধুমাত্র দুজন খাবো বলেই বানাই, তখন না চেষ্টা করি একদম ঘরোয়াভাবে দু একটা উপকরণ না থাকলে বানিয়ে নিতে। আজকে যেমন বাড়িতে রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার কোনোটাই ছিল না। আমি সাধারণত মাংসের বিরিয়ানিতে কখনোই মিঠা আতর ব্যবহার করি না, তাই ওটা কখনো আনাও হয় না। তবে ওই দুটো উপকরণ ছাড়া আজকে বিরিয়ানিটা মোটামুটি ভালোই হবে আশা করি। ম্যারিনেটটা করে রাখার পর আমি চারদিক ভালো করে টিস্যু দিয়ে মুছে দিলাম, যাতে ব্যাপারটা দেখতে একটুখানি ক্লিনই ব্যাপারটা হয়। দোকানে তো বিরিয়ানি কত পরিমাণ রান্না হয়, তাই পেঁয়াজ বেরেস্তা করে সেই তেলে আলুগুলোকে ভাজা হয়। তবে আমার বাড়িতে তো অত বিরিয়ানি রান্না হচ্ছে না, তাই আমি যেটা করি আলুগুলোকে ভালো করে তেলে আমি ভেজে নিই। অল্প হলুদ দিয়েছি আর কিছুটা নুন দিয়ে মেখে তেল বেশ খানিকটা গরম করে নেওয়ার পর আলুগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। উপরটা ভাজা ভাজা হবে আর ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। এরপর যখন দম থেকে আলুগুলো বের হবে তখন বেশ একটা তেল তেলে ব্যাপার থাকবে। তো ওইদিকে আলুগুলো ভাজতে বসিয়ে আমি একটা দুধের মিশ্রণ বানিয়ে নিচ্ছি।
দুধ নিলাম বেশ কিছুটা, এরপর দেব জাফরান। এইটুকুনি জাফরান প্রায় ১১০০ ইয়েন মতো দাম পড়েছিল। ভাবুন জাফরানের কি দাম রে ভাই, প্রচুর দামি এই ব্যাপারটা। তবে এটা ছাড়া বিরিয়ানি একরকম অসম্পূর্ণই বলা যায়। দিলে কালারটা যেমনি সুন্দর হয় তেমনি গন্ধটাও হয় দারুণ। তো এখানে আমি দুধের মধ্যে বেশ কিছুটা জাফরান নিয়েছি। এবার এই দুধটা মাইক্রোওভেনে আমি একটু ঘুরিয়ে নেব। তার আগে চামচ দিয়ে একটুখানি সবকিছু মিশিয়ে নিলাম। দেখুন এখন থেকেই কেমন রংটা ছাড়তে শুরু করেছে। ওইদিকে আলু ভাজা হচ্ছে, মাংসের জন্য মশলাও গুছিয়ে রাখলাম আর দুধের মিশ্রণও রেডি। ব্যাস এই ৩টি উপকরণ ছাড়া ঘিও যাবে। তো আমি এখানে আলুগুলোকে ভালো মতো একদম হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে করে আলুগুলো ওপর থেকে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরটাও বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যেতে পারে। এদিকে এখন আমি কড়াই ধরেই গ্যাসের ওপরে আমি চিকেনটা চাপিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টকবগিয়ে ফুটতে আরম্ভ করেছে। সবসময় আলাদা করে পেঁয়াজ ভেজে তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে অ্যাড করি। আজকে একটু অন্যরকম ভাবেই বানাচ্ছি। রান্না করতে করতে চিকেনের এই যে পেঁয়াজগুলো সেগুলো আর থাকবে না, এগুলো বরং গলে মাংসের সঙ্গে একেবারেই মিশে যাবে। এইখানে তো খুব একটা বিরিয়ানি আমরা বাইরে খাই না, খুব একটা কি একেবারেই খাই না। খেতে ইচ্ছে হলে এই বাড়িতেই বানিয়ে রান্না করি আর কি। তো যখন আমরা দেশে যাই তখন কিন্তু বেশ মাঝে মধ্যেই বিরিয়ানি খাওয়া হতো। তবে লাস্ট বার ওই যে মিহি পেটে থাকতে গেলাম যে, সেইবার তো বিরিয়ানির অত স্ট্রং স্মেল আমি নাকেও একেবারেই দিতে পারতাম না। যখন বিরিয়ানির দোকানের সামনে দিয়ে কখনো আসা যাওয়া করতাম আমি রীতিমতো নাকটাকে চেপে তারপর যাওয়া আসা করতাম। বিরিয়ানি আমার এত প্রিয় একটা খাবার, কিন্তু কি জানি তখন মিহি পেটে থাকতে একেবারেই তার স্মেল আমি সহ্য করতে পারতাম না। ইভেন চিকেন, সেটাও ছিল আমার দু চক্ষের বিষ। তো দেখুন এদিকে চিকেনটা সুন্দর মতো দেখলাম রান্না হতে শুরু করেছে। অনেক কষিয়ে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে আর আলুগুলো তখন ভাজা হয়ে যাবে, তারপরই না হয় আলুগুলো আমি অ্যাড করব। ততক্ষণ অবধি ওদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে মাংস। যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, ওই যে ৩টে মাস ছুটি পড়ে, তো ওই সময় জানেন তো আমরা হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিলাম। তো তখন হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করেছিলাম। সেখানে তো আলু পড়ে না, আলু পাওয়াও যায় না। তো আমাদের কলকাতায় বিরিয়ানির মধ্যে এই যে বড় একটা ধামসা সাইজের আলু পাওয়া যায় না, চিকেন বা মাটনের থেকে তার কদর কোনো অংশেই কম না। এমনকি অনেক মানুষ আছেন যারা চিকেন মাটন না হলেও চলে, বরং আলু বিরিয়ানিতেই তারা খুশি। আমারও বাপু তাই, বিরিয়ানির মাংস চাই বা না চাই সেটা পরের কথা, এক পিস আলু তো আমার পাতে থাকতেই হবে। তো আলুর যে তেলে ভেজেছিলাম সেই তেল অনেকটাই বেঁচে গিয়েছে। এইবার এর মধ্যে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। সেই তেলটা যে ফ্লেভারফুল হয়ে গেল এই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। এতে চিকেনটা আরো বেশি ফ্লেভারাইজ হবে আর খাওয়ার সময় অ্যারোমাটাও সুন্দর আসবে। এখানকার চিকেন সে তো এমনিতেই নরম, তারপর আবার টক দই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রান্না করার পর সেটা অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে চিকেন বেশ 70% মতো কুক হয়ে গিয়েছে, এখনো গোটা গোটাই আছে, অল্প গ্রেভি রয়েছে। তো আমি এর মধ্যে ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম। এতে যেটা হবে, আলুগুলো তো নরম হয়েই আছে, সেই সাথে ফ্লেভারটাও জমকালো হবে। এদিকে চিকেনটা মোটামুটি প্রায় রান্না হয়ে গিয়েছে। যেটুকু যা গ্রেভি আছে এটুকু তো রাখতেই হবে, তার কারণ ওদিকে প্রায় 3.5 কৌটা মতো চাল আমি সিদ্ধ হতে বসিয়েছি। রাইস কুকারে সাইরেন দিয়ে দিয়েছে, ভাতটা আমার রেডি। তবে এক্ষুনি না আমি চিকেনের মধ্যে ভাতটাকে মেশাবো না, বরং এই যে সব মশলাপাতি দিয়েছি, পরে যে আমি গরম মশলার ফোড়নটা দিলাম সেটাকে একটুখানি ঢেকে রান্না করব। ওই স্ট্যান্ডিং টাইমে দেবো, যাতে করে ফ্লেভারটা ঠান্ডা হয়ে গেলে সুন্দর মতো আরো বেশি ছড়িয়ে যায়। তো আমি কি করছি, সবকিছু এখন ভালো মতো একবার নেড়ে চেড়ে দিলাম, আলু মাংস সবকিছু ভালো মতো বিছিয়ে দিলাম। গন্ধটা জাস্ট জবরদস্ত এসেছে। এই গন্ধে চারদিকে একেবারে করছে। তো আমি যেটা করেছি, আমাদের বসার ঘর আর শোবার ঘরের দরজা আটকে দিয়েছি। বুঝতেই পারছেন এখানে যেহেতু কিচেন ডাইনিং রুম সবকিছু একই সাথে, আর বিরিয়ানির মশলাপাতির খুব স্ট্রং স্মেল, তাই জন্য আমি যেটা করি ঘরটর সব আটকে দিয়ে তারপর রান্না করি, যাতে করে অন্য ঘরগুলোতে এই গন্ধ ছড়িয়ে না যায়। তো এখানে দেখুন আলু মাংস সবকিছু ভালো মতো বিছিয়ে দেওয়ার পর যখন কাটবো চালটা দেওয়ার পর তখন ব্যাপারটা বেশ ভালো হবে। তো এই সময় আমি এখন যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বেশ কয়েকদিন আগে বিরিয়ানির একটা অন্য ভিডিওতে একজন দিদি কমেন্ট করে জানতে চেয়েছিলেন, এই যে রাইস কুকারে আমি চালগুলোকে ভাতে পরিণত করি তাতে ভাতগুলোকে দলা দলা পাকিয়ে যায় না? না, একেবারেই দলা দলা পাকিয়ে যায় না, বরং ভাতগুলো বেশ ভালোই ঝুরঝুরে থাকে। একদম ঝরঝরে যে সাদা চাল আমরা সিদ্ধ করে নিই জলে, সেরকম না হলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো এটা বেশ ভালোই হয়। বরং এইভাবে রান্না করতে করতে এখন যেন মনে হয় আমার এইভাবেই সুবিধে। যাই হোক, চালগুলোকে বিছিয়ে দেওয়ার পর তার উপরে দিলাম বিরিয়ানি মশলা, তার সাথে ওই যে জায়ফল আর এলাচের গুঁড়োটা, আর দিলাম জাফরানি দুধটা। আর পেঁয়াজ বেরেস্তা সেটাও আজ আর দেবো না, তার থেকে বরং দেব বেশ কিছুটা পরিমাণ গাওয়া ঘি। বাড়ি থেকে আনা এই স্পেশাল গাওয়া ঘিটা আমি শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম। এটা ভীষণ ভালো, যদিও প্রত্যেক বছরই বেশ 2-3 কিলো করে আমি ঘি সঙ্গে করে আনি। মনে হলো বিরিয়ানি মশলা আরেকটু কম আছে, তো পরের দিকটায় আমি আরেকটুখানি মশলা দিলাম। এইবার যেটা করব, ফয়েল পেপার দিয়ে চারদিক ভালো করে আমি সিল করব। যাদের বাড়িতে ফয়েল পেপার সবসময় থাকে না, তারা যেটা করবেন, পাতলা কোনো সুতির কাপড় বিরিয়ানির যে হাঁড়ি তার ধারের চারপাশে সুন্দর মতো ছড়িয়ে দেবেন, ঢাকনা চাপা দিয়ে ওপরে ভারী কিছু চাপা দেবেন, যাতে করে হাওয়াগুলো চারপাশ দিয়ে বেরিয়ে না যায়। ওই শিলনোড়া কিংবা ভারী কোনো জল ভরা পাত্র সেটাও রাখতে পারেন। আজকে যে আমি কুকিং ওয়্যারটা ইউজ করছি এটা বেশ পাতলা, এটা মূলত সিলভারের হয়ে থাকে। তো আমি যেটা করব, এটা ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম। আর একটা ছোট্ট ছিদ্র আছে ঢাকনার ওপরে, তো তার উপরে একটা ভেজা টাওয়াল দিলাম। তার উপরে শিল নোড়া তো নয়, তার উপরে নোড়াটা দেব। আর যেটা করব, তলার দিকটা যাতে ধরে না যায়, তো তার জন্য আমি একটা পাতলা ফ্রাইং প্যান নিচে বসিয়ে তার উপরেই এই কড়াইটা দিয়ে দেব। প্রায় 25 থেকে 30 মিনিট মতো দম হয়েছে, তারপর আরও 10 মিনিট মতো এটা রেস্টে ছিল। ততক্ষণে আমি কিচেন পরিষ্কার করলাম, স্নান করলাম, সব সারার পর দেখলাম যে না, বিরিয়ানিটা একদম পারফেক্টলি ডান হয়েছে। যতবার বিরিয়ানি রান্না করি প্রত্যেকবার এই ঢাকনা খোলার সময় মনের মধ্যে যে একটা কি উত্তেজনা কাজ করে, প্রত্যেকবারই যেন আমি ঠাকুরকে ডাকি, ঠাকুর ঠিকঠাক মতো সব যেন পারফেক্টলি রান্না হয়। তো দেখুন, আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভেতর থেকে ওই যে তেল মাখা যে আলুগুলো ওপরে উঠে আসছে, আহা, এই দৃশ্যটা জাস্ট চমৎকার। যারা আমার মতো খেতে ও খাওয়াতে ভালোবাসেন তারা জানবেন, এই বিরিয়ানি হাঁড়ি খোলার প্রথম যে দৃশ্য, এটা কিন্তু বেশ চমকপ্রদ। বেশ কয়েকদিন আগে আমি এই নতুন প্লেটটা কিনেছি। নতুন প্লেট বাড়িতে আসলে সেটা ছোট হোক বা বড়, আমি সবসময় সেই প্লেটেই নিজের জন্য খাবার বাড়ি। কাঞ্চন খুব একটা ওর চেনা ছন্দের প্লেট থেকে বাইরে বের হতে পারে না। আজকে আর বাড়িতে এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাড হিসাবে শসা বা কাঁচা পেঁয়াজ কোনোটাই নেই। যাকে ছাড়ুন, বিরিয়ানির সাথে আর কি বা লাগে, গরম গরম বিরিয়ানিটাতে প্লেটে তুলে নিলাম। আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।